শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করব একটি পূর্ণাঙ্গ ও শুদ্ধ বাক্য গঠনের শর্ত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর সিবিএসসির ক্ষেত্রেও দশম শ্রেণীতে বাংলা ব্যাকরণে এই বাক্য অধ্যায়টি পাঠ্য হিসেবে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এই অংশের ওপর থেকে একটি প্রশ্ন পেয়ে থাকে। সেখানে বাক্য গঠনের শর্তগুলি কি কি, যোগ্যতা বলতে কি বোঝো, আসক্তি কি বা আকাঙ্ক্ষা বলতে কি বোঝো, বা তোমাদেরকে একটি বাক্য দেওয়া হলো দৃষ্টান্ত স্বরূপ যে বাক্যটি কিন্তু শুদ্ধ বা পূর্ণাঙ্গ বাক্য নয় এবং জানতে চাওয়া হলো যে এখানে বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে। তা এই ধরনের প্রশ্নগুলির উত্তর তোমাদের দিতে গেলে কিন্তু আজকে মনোযোগ সহকারে এই বিষয়টি বুঝে নিতে হবে। খুব সহজ জিনিস, আমরা সবাই ভাবের আদান প্রদান করতে গিয়ে বাক্যই ব্যবহার করে থাকি, সেখানে কিন্তু আমরা এই বাক্যের মধ্যে বাক্য গঠনের শর্ত তিনটি অতি সহজেই মেনে চলি। সেখানে আমাদের বুঝতে হয় না এই শর্তগুলি কি। আজকে আমরা ব্যাকরণে দেখব যে আমাদের এই বাক্যের মধ্যে আমরা যে ভাবের আদান প্রদানের জন্য বাক্যগুলি ব্যবহার করি তার মধ্যে কোন কোন শর্ত কাজ করে চলেছে। দেখো, ক্লাস 5 থেকে বা আরও নিচু ক্লাস থেকে তোমরা বাক্য কাকে বলে জেনেছো যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি। আজকে আমরা বাক্য গঠনের তিনটি শর্ত সম্পর্কে জানার পরে আবার একবার নতুন করে বাক্যের ডেফিনেশন জানবো, দেখব সেই ছোটবেলা থেকে জেনে আসা ডেফিনেশনটাই কিন্তু রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন এখানে ঘটেনি। দেখো, আলংকারিক বিশ্বনাথ বাক্য সম্পর্কে কি বলছেন বাক্যংশাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত পদচ্চয়, যার অর্থ হলো বাক্য গঠনের শর্তগুলি হলো যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি। এই ত্রিশর্তে বাক্য গঠিত হয়। দেখো তাহলে বাক্য গঠন করতে গিয়ে আমরা যোগ্যতা বলতে কি বুঝে থাকি। যোগ্যতা শব্দটি কিন্তু আমরা দৈনন্দিন জীবনে বহুলভাবে ব্যবহার করে থাকি, কিন্তু বাক্যের ক্ষেত্রে যোগ্যতা বলতে কি বোঝাচ্ছে দেখো। বাক্যে ব্যবহৃত পদ সমষ্টি সঙ্গত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ ও ভাব উপলব্ধির পথে কোনোরূপ বাধা সৃষ্টি না হলে তাকে বলা হচ্ছে কি যোগ্যতা। এভাবেই কিন্তু যোগ্যতা বলতে কি বোঝো বললে তোমাদের ডেফিনেশন আকারে তুলে ধরতে হবে। তাহলে এখানে প্রধান যে বিষয়টি সঙ্গত অর্থ, আমরা তো একটি বাক্য বলে দিলাম, সেই বাক্যটির মধ্যে সঙ্গত অর্থ পদক্রম রয়েছে, সে একটা ভাব বা অর্থ উপস্থাপন করছে, সেখানে আকাঙ্ক্ষা পূরিত হয়েছে, কোনোভাবে আমাদের আর যে কোনো কিছু জানার বাকি থেকে যাচ্ছে সেই বাক্যের মধ্য দিয়ে তা নয়, কিন্তু সেটি সঙ্গত অর্থ প্রকাশ করছে কি না, মানে সেই ভাব বা অর্থটা সঙ্গত কি না সেটা আমাদের বুঝতে হবে। তাহলে একটি উদাহরণ দিলে তোমরা অতি অবশ্যই জিনিসটা বুঝে নিতে পারবে। পাখিটি জলে উড়ছে, এটা একটি বাক্য, কোনোভাবে এখানে বাক্যের মধ্যে অসম্পূর্ণতা নেই আকাঙ্ক্ষার দিক থেকে, কারণ একটা সম্পূর্ণ অর্থ এখানে প্রকাশ করছে, একটা ভাব প্রকাশ করছে। এবারে যে বিষয়টা এই ভাব যে আর অর্থটা প্রকাশ করছে সেটা সঙ্গত কিনা, অর্থাৎ বাস্তবসম্মত কিনা। যদি পদক্রম কোনো অবাস্তব অসম্ভব অর্থ বা ভাব তুলে ধরে তাহলে কিন্তু সেই বাক্য কোনোভাবেই শুদ্ধ বা পূর্ণাঙ্গ বাক্য বলে চিহ্নিত হবে না। এবং এদিক থেকেই আমরা বলবো যে বাক্যটির মধ্যে যোগ্যতা শর্ত পূর্ণ হয়নি। তাহলে যোগ্যতা বলতে কি তোমরা বুঝতে পারছো যে বাক্যর মধ্যে যেন একটি সঙ্গত অর্থ প্রকাশিত হয়, অর্থাৎ যে অর্থটি প্রকাশিত হচ্ছে সেটি যেন বাস্তবসম্মত হয়ে থাকে। আমি একটা বাক্য বললাম যে মানুষটি আকাশে উড়ছে, এটিও কিন্তু শুদ্ধ বা পূর্ণাঙ্গ বাক্য নয়। এই বাক্যের মধ্যে যোগ্যতা অর্থ বা শর্তটি পূরণ করা হয়নি। এরপর দেখো আজকে বাক্য গঠনের দ্বিতীয় শর্ত কি রয়েছে, আকাঙ্ক্ষা।
বাক্যের অর্থ ও ভাব উপলব্ধির জন্য যদি এক বা একের বেশি পদ শোনার বাসনা জাগে, তাহলে বাক্যের সঙ্গে ওই অবশিষ্ট পদের সম্পর্ককে আকাঙ্ক্ষা বলা হয়। একটা দৃষ্টান্ত দিই। আমি ঘুম থেকে উঠে ডট ডট দিলাম বা একটা ব্ল্যাঙ্ক দিলাম, দিয়ে পূর্ণচ্ছেদ দিলাম। তাহলে এটি কিন্তু পূর্ণাঙ্গ বাক্য নয়। বাক্যের মধ্যে কয়েকটি পদক্রম ব্যবহৃত হয়েছে, আর বাকি পদক্রমগুলো, অবশিষ্ট পদক্রমগুলো অনুপস্থিত। তাহলে এই বাক্যটির সম্পূর্ণ অর্থ বুঝতে গিয়ে আমাদের ওই অবশিষ্ট পদক্রমের মনে মনে বাসনা জাগছে, শোনার বাসনাটা জাগছে। তাহলে আমি যখনই বললাম আমি ঘুম থেকে উঠে বেড়াতে যাব, এখানে কিন্তু সেই বাসনা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়েছে, অর্থাৎ একটা সম্পূর্ণ অর্থ কিন্তু আমরা এখানে পাচ্ছি। অর্থটার মধ্যে কোনোভাবেই অসম্পূর্ণতা নেই। এটাই হচ্ছে বাক্যের গঠনের ক্ষেত্রে আকাঙ্ক্ষা শর্ত। এরপরে দেখো যে তৃতীয় শর্তটি রয়েছে বাক্য গঠনের ক্ষেত্রে, আসক্তি। শব্দটা হচ্ছে আ দন্তেস তয় তয় হস্যই, আসক্তি কিন্তু নয়, আসক্তি। তাহলে আসক্তি জিনিসটা কি না, বাক্যে ব্যবহৃত পদ সমষ্টি পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ সাজানো বা বিন্যস্ত হলে তাকে বলা হয় আসক্তি। আমি একটা বাক্যের মধ্যে, আমরা যে বাক্যের মধ্যে যে পদ সমষ্টি ব্যবহার করি, যে শব্দগুলি পাশাপাশি বসে, তাদের মধ্যে একটা অর্থ সম্পর্ক থাকে। অর্থাৎ যে শব্দের পরে যে শব্দকে বসালে অর্থটি যথাযথভাবে প্রকাশ পাবে, সেভাবেই আমরা শব্দগুলি বাক্যে ব্যবহার করি। এটাই হচ্ছে যথাযথভাবে পদক্রমকে সাজানো বা বিন্যস্ত করা। তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিই। তারা ছেলেটিকে করেছিল কুকুর। তাহলে এই দৃষ্টান্তের মধ্যে দেখা যাচ্ছে যে কতগুলি শব্দ রয়েছে, আমি পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। তারা ছেলেটিকে করেছিল কুকুর, পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। তাহলে এটি একটি পূর্ণাঙ্গ বা শুদ্ধ বাক্যই নয়। কেননা এখানে কোনোভাবেই অবাস্তব অর্থও প্রকাশ পাচ্ছে না, কোনো অর্থই প্রকাশ পাচ্ছে না। কিন্তু একটা বাক্যের যে পূর্ণচ্ছেদ বসিয়ে দিচ্ছি, বাক্যের মধ্যে দেখতে গেলে সব পদগুলোই ব্যবহার করে দেওয়া হয়েছে, কিন্তু পদগুলি যথাযথভাবে বিন্যস্ত বা সাজানো নয়। তাহলে যথাযথভাবে সাজালে কি হবে? ছেলেটিকে কুকুর তাড়া করেছিল, বা কুকুর ছেলেটিকে তাড়া করেছিল। আমরা যেভাবেই হোক সাজাতে পারি, কিন্তু সেই সাজানোটার মধ্য দিয়ে যেন, সেই বিন্যস্ত করার মধ্য দিয়ে যেন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, যে ছেলেটিকে কুকুর তাড়া করেছিল। তাহলে এটাকে আমরা শুদ্ধ বা পূর্ণাঙ্গ বাক্য বলবো। দেখো ওই পদক্রমগুলোই কিন্তু রয়েছে, ওই পদগুলিই কিন্তু রয়েছে, ওই পদ সমষ্টিই রয়েছে, কিন্তু তাদের ক্রম পাল্টে গেছে, তাদের বিন্যস্ত করার বা সাজানোর জায়গাটা পাল্টে গেছে। তাহলে এটাই হচ্ছে একটা বাক্যের মধ্যে যে আসক্তি শর্ত। এভাবেও কিন্তু একটা দৃষ্টান্ত দিয়ে তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে যে এই বাক্যের মধ্যে বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে। তাহলে দেখো আজকে যে আমরা প্রথম শর্তটি আলোচনা করলাম, যোগ্যতা, সেখানে মূল বিষয় ছিল সঙ্গত অর্থ, অর্থাৎ যে অর্থের মধ্য দিয়ে একটা বাস্তব বোধ ফুটে উঠবে, বাস্তব জ্ঞানের সঙ্গে আমাদের একটা সংযুক্তি স্থাপন করতে পারবো। দ্বিতীয় শর্ত ছিল আকাঙ্ক্ষা, অর্থাৎ যে বাক্যের মধ্যে ব্যবহৃত পদক্রমের মধ্য দিয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সেই অর্থটার মধ্যে কোনোভাবেই অসম্পূর্ণতা থাকবে না। তৃতীয় শর্ত হচ্ছে আসক্তি, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যথাযথ অর্থ সম্পর্ক যুক্ত পদক্রম। তাহলে এই তিনটি শর্ত দিয়ে কিন্তু আমরা আজকে দেখো একটা নতুন করে বাক্যের ডেফিনেশন পাচ্ছি। পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট পদ সমষ্টি যথাযথভাবে বিন্যস্ত হয়ে, তাহলে যথাযথভাবে বিন্যস্ত হয়ে মানে এখানে আসক্তি শর্তের কথা বলা হচ্ছে।
অর্থ ও ভাব উপলব্ধির সম্পূর্ণ আকাঙ্ক্ষা মিটিয়ে, তাহলে এখানে আকাঙ্ক্ষা শর্ত মেটানোর কথা বলা হচ্ছে। সঙ্গত ভাব ও অর্থ উপলব্ধির সহায়ক হলে, তাহলে সঙ্গত ভাব আর অর্থ মানেই হচ্ছে এখানে যোগ্যতা শর্তের কথা বলা হচ্ছে, তখন তাকে আমরা বলবো বাক্য। তাহলে এভাবেই কিন্তু আমরা আজকে 3টি শর্তের মধ্য দিয়ে বাক্যের ডেফিনেশন জানলাম। আসলে আমরা ছোটবেলা থেকে যে বাক্য কাকে বলে জেনে এসেছি, সেটার মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নিহিত রয়েছে। কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, এই যে সম্পূর্ণ মনের ভাব কথাটার মধ্যেই কিন্তু যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি লুকিয়ে রয়েছে। যখনই আমরা বললাম যে লোকটি আকাশে উড়ছে, এখানে কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশই পেল না। কেননা বাক্যটা শুনে আমরা মনে মনে ভাববো, তাহলে এটা কি ম্যাজিক না অলীক কিছু ঘটছে, এটা তো বাস্তব নয়। তারপরে যখনই বাক্যের মধ্যে পূর্ণভাবে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে না, তখনই তো আমরা জানতেই পাচ্ছি না সম্পূর্ণ মনের ভাব সেখানে আমরা প্রকাশ করব কি করে। আর বাক্যের যদি পদক্রম ঠিকঠাকভাবে বিন্যস্ত না হয়, তাহলেও তো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যাবে না। তাহলে এই গেল আজকে বাক্য গঠনের যে 3টি শর্ত রয়েছে সে বিষয়ে আলোচনা। ভালো করে তোমরা এই ডেফিনেশনগুলো তৈরি করো। এগুলো কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে সংজ্ঞা চাওয়া হয়ে থাকে। আর যে কোনো উদাহরণ দিয়ে যদি জানতে চাওয়া হয় যে এখানে বাক্য গঠনের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে, সে ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের তৈরি রাখতে হবে। তাহলে আজ তোমরা এতটাই অনুশীলন করো।